আজকে নাটোর লাইভের স্টুডিও থেকে দেশব্যাপী সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আজকে ভারতীয় পণ্য লাথি মারো এবং নিজের দেশের পণ্য উৎপাদন করো সার্বিক বিষয় নিয়ে আলোচনা। আমাদের এই মুহূর্তে আলোচনায় উপস্থিত রয়েছে মাওলানা মোহাম্মদ রুকন উদ্দিন, বাংলাদেশ জামাত ইসলামের ইউনিট সভাপতি কুমরুল উত্তর, এবং আরেকজন অতিথি রয়েছেন জনাব মোহাম্মদ অধ্যাপক আবুল হোসেন, সহকারী অধ্যাপক ইংরেজি বিভাগ, মকরা আলিম মাদ্রাসা। আমরা আজকে যে বাংলাদেশ এবং ভারত, অর্থাৎ বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত থেকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সহায়তা পেয়ে থাকি, এবং বিভিন্ন ইস্যু থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময় সাম্প্রতিক বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু ভারত বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে এবং কথায় কথায় যে বিভিন্ন যে পণ্যগুলা বয়কট করে, এবং আসলে প্রকৃত অর্থেই বাংলাদেশ কি ভারতের উপর নির্ভরশীল কিনা, এবং ভারত যদি বাংলাদেশের পণ্যগুলা বয়কট করে সেক্ষেত্রে বাংলাদেশ কতটুকু চলবে, এবং আমরা আজকে যে অতিথিগুলো রয়েছেন সেই অতিথিদের কাছে জানবো প্রকৃত অর্থেই বাংলাদেশ কি ভারতের উপর নির্ভরশীল কিনা, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো। আমার এই মুহূর্তে আমি প্রথম প্রশ্নটাই রাখতে চাই মাওলানা রুকন উদ্দিনকে। আমরা আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশের যে পণ্যগুলা প্রকৃততে ভারত যে বারবার বলতে চাচ্ছেন যে বাংলাদেশ ভারতের উপর নির্ভরশীল, এবং ভারতীয় পণ্য যদি বাংলাদেশে না আসে সেই ক্ষেত্রে বাংলাদেশের আদৌ চলা সম্ভব কিনা আসছে। ধন্যবাদ নাটোর লাইভ চ্যানেলকে, এবং যারা এই মুহূর্তে বাংলাদেশ তথা বিশ্বের আনাচে কানাচে যেখান থেকেই আমাদের এই কথাগুলো যারা শুনছেন প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমি শুরু করছি। আমাদের জনপ্রিয় সাংবাদিক সুজন সাহেব জিজ্ঞাসা করলেন যে ভারতীয় পণ্য যদি আমাদেরকে না দেয়, বা বিভিন্ন সময় দেখা গেছে যে বিভিন্ন পণ্যের উপরে বিধিনিষেধ আরোপ করে এবং বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন সময় তারা বিভিন্ন ধরনের বৈষম্যের সৃষ্টি করে, এই বৈষম্য থেকে উত্তরণের উপায় কি এবং কতটুকু বাংলাদেশ এই বৈষম্যকে উতরে নিজের দেশকে মানে পরিচালনা করতে এবং সঠিকভাবে দেশকে ঠিক রাখতে সক্ষম কিনা। প্রথমেই আমি বলতে চাই যে বাংলাদেশ সুজলা সুফলা একটা সুন্দর দেশ। এই দেশে সবকিছুই হয়, সবকিছুই আছে আমাদের, আমরা মনে করি। সেই ক্ষেত্রে শুধু আমাদের অভাব হইল সৎ লোকের এবং আল্লাহর আইনের অভাব। কারণ হলো যে আমাদের দেশে সবকিছু উৎপাদন হয়, অথচ গ্যাস আছে আমাদের দেশে, মানে সব প্রত্যেকটা জমি এবং ফসল সবকিছু উৎপাদন হয়, অথচ তারপরে আমরা অভাব কেন? আমাদের এই অভাবের কারণটা হলো যে সঠিকভাবে এই আমাদের দেশকে নিয়ন্ত্রণ করা হচ্ছে না। আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের অনেক দূরদর্শিতার অভাবের কারণে আমরা নিজেদেরকে হীনমন্যতায় ভুগি। এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা ভারতীয় পণ্য ছাড়া বাংলাদেশ খুব সুন্দরভাবে চলতে পারে, এবং যতটুকু আমাদের বাণিজ্য নির্ভর যে সমস্ত পণ্যগুলো আছে এগুলা ভারতের বিকল্প হিসাবে আমাদের পার্শ্ববর্তী বিভিন্ন দেশ আছে, যেমন থাইল্যান্ড থেকে চাউল আনতে পারি আমরা, ইরান থেকে, পাকিস্তান থেকে পেঁয়াজ, চিনি এগুলা আনতে পারি, মিশর থেকে আলু আনতে পারি, মিয়ানমার থেকে মাছ বা চাউল এগুলা আমরা আমদানি করতে পারি। তো এই সমস্ত গুলা আমাদের দেশে যতটুক না হলেই নয় এতটুকু আমদানি করা যেতে পারে, এবং আমাদের দেশে যদি সরকার সঠিকভাবে মানে সুপরিকল্পিতভাবে যদি পদক্ষেপ নেয় তাহলে আমাদের দেশে সবকিছুই উৎপাদন করে আমাদের দেশের চাহিদা মেটানো সম্ভব। কারণ আমরা ইতিহাস পর্যালোচনা করলে দেখতে পাই যে দক্ষিণ কোরিয়া যখন স্বাধীন হয়, দুই কোরিয়া আলাদা হয়ে যায়, দক্ষিণ কোরিয়া যখন স্বাধীন হলো, জাপান যখন স্বাধীন হলো, তাদের দেশে অত্যন্ত অভাব ছিল, কিন্তু তারা কি করেছে
তাদের দেশে আজকে শিল্প বিপ্লব ঘটিয়েছে। এটা সম্ভব হয়েছে কখন? যখন তারা দেখছে যে আমাদের পাশে কেউ নেই, আমাদের নিজেদেরকে নিজের পায়ে দাঁড়াতে হবে, এই চিন্তা ভাবনা, এই মানসিকতা নিয়ে যখন তারা পথ চলা শুরু করেছে, তখন তারা ধীরে 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 তাদের দেশকে আজকে স্বনির্ভর এবং শিল্পোন্নত এবং শিল্প বিপ্লব ঘটাতে সক্ষম হয়েছে। আমরাও চাই আমাদের নেতৃবৃন্দ ওই দিকেই ধাবিত হোক, ভারতের পণ্যকে লাথি মেরে নিজের দেশে আমরা যে সমস্ত উন্নত জাতের ফসল আছে এবং সার, বীজ এবং কীটনাশক, যে সমস্ত বিষয়গুলা কৃষকদের ভর্তুকির মাধ্যমে মানে দিয়ে দেশকে স্বনির্ভর করা সম্ভব, এইগুলার সুষম বন্টন করে আমাদের দেশকে স্বনির্ভর করা একদম সম্ভব। এটা অবাস্তব, অবান্তর কিছুই না। আমাদের অনেক বন্ধু যারা দক্ষিণ কোরিয়া গেছেন, তাদের কাছে আমরা এটা জানতে পারি যে দক্ষিণ কোরিয়া এমন একটা সুনিয়ন্ত্রিত ভাবে দেশকে পরিচালনা করছে যে প্রত্যেকটা বাড়িতে তারা কারখানা খুলেছে। দোতলা বাড়ি, উপরতলা থাকার ব্যবস্থা, নিচের তলায় কারখানা, এবং প্রত্যেকটা জিনিস তারা যা যা তাদের প্রয়োজন প্রত্যেকটা জিনিস তারা এগুলা তাদের দেশে তৈরি করে এবং বিদেশে এগুলা রপ্তানি করতে। বরং আমি মনে করি আমাদের দেশে যে জনসংখ্যা আছে, এই জনসংখ্যাটা আমাদের সবচাইতে বড় সম্পদ। এই জনসংখ্যা, বিপুল জনসংখ্যা এবং যুবক শ্রেণী আমাদের দেশে বেশি। এই জনসংখ্যাকে কাজে লাগিয়ে আমাদের দেশে শিল্প বিপ্লব ঘটিয়ে আমরা ইচ্ছা করলে মধ্যপ্রাচ্যের বাজারগুলো এবং বিশ্বের বিভিন্ন দেশের বাজারগুলো, যেখানে চায়নার অধিপত্য, ইন্ডিয়ার অধিপত্য, সেই সমস্ত বাজারগুলোকে দখল করার জন্য আমাদেরকে চেষ্টা চালানো উচিত, এবং এটা খুবই বাস্তবসম্মত এবং সম্ভব। এই দৃষ্টিকোণ থেকে আমরা মনে করি যে ভারতীয় পণ্যকে আমরা বয়কট করি, এবং এমনকি ভারতে যারা চিকিৎসার নামে যায়, এই চিকিৎসা বাণিজ্যকে বন্ধ করা উচিত। বাংলাদেশের চিকিৎসকদের আমি বিশ্বের অনেকগুলা দেশ ঘুরেছি, সেখানে দেখেছি বাংলাদেশের চিকিৎসকদের অত্যন্ত সুন্দর চিকিৎসা দেয় এবং সেখানে সুনামের সাথে অন্যান্য চিকিৎসকরা যেখানে রুগী পায় না, সেখানে বাংলাদেশের চিকিৎসকদের মানে চেম্বারে আমি লাইন দেখেছি মধ্যপ্রাচ্যের দেশগুলাতে। তো এই জিনিসগুলা আমাদের ভিতর নিয়ে এসে হীনমন্যতা দূর করে এবং মেধা পাচার বন্ধ করে বাংলাদেশে যেই সমস্ত অতীতে ফ্যাসিবাদের কারণে এবং ইন্ডিয়ান দালালদের দৌরাত্মের কারণে এই বিগত 53 বছরে বাংলাদেশ যতটুকু পিছিয়ে পড়েছে, তার কারণ হলো যে ভারত নির্ভরশীলতা এবং ভারতের দালালি করার কারণে আজ বাংলাদেশের অর্থনৈতিক এবং শিল্প এবং বাণিজ্য এবং উৎপাদন সবকিছু পিছিয়ে পড়েছে। আজ দেশ স্বাধীন হয়েছে, এই উপলক্ষে আমি সমস্ত দেশবাসীর কাছে দেশপ্রেম জাগ্রত করার জন্য আমি বলতে চাই যে আমাদের দেশের যে সমস্ত বর্তমানে উপদেষ্টাগণ আছেন, তারা খুব সুচিন্তিত ভাবে, পরিকল্পিত ভাবে, যারা বাস্তবে এগুলোর সাথে সম্পৃক্ত, তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে কিভাবে এই সমস্ত বাজারগুলাকে দখল করা যায়, এই সমস্ত বাজারগুলা নিয়ন্ত্রণের বাংলাদেশের মানুষের জীবনযাপন উন্নত করা যায়, বাংলাদেশের লেবার কস্টকে বাড়ানো যা সম্ভব, এগুলার দিকে মানে নজর দেওয়া। আজ পাকিস্তানে গার্মেন্টসে একজন চাকরি করলে দেখা যাচ্ছে 30-40 হাজার টাকা বেতন পায়, তো বাংলাদেশের গার্মেন্টস ওয়ালারা কেন দিতে পারে না এই বেতনটা? এটা আমাদের উপদেষ্টাদের কাছে প্রশ্ন। তাদের এই সমস্ত বিষয়গুলো তাদের দৃষ্টিতে আনা। আমি আরেকটা বিষয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এই প্রবাসী কল্যাণ যে উপদেষ্টা আছে আসিফ নজরুল সাহেব, ওনাকে আমি বলতে চাই যে আপনি বিমানবন্দরে ভিআইপি ব্যবস্থা করতেছেন প্রবাসীদের আসার জন্য, এটার কোনো প্রয়োজন নেই। বিমানবন্দর এটা যদি গরুর ঘরের মতো হয় তাতে সমস্যা নেই। সমস্যা হলো যে বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে একটা লোক মধ্যপ্রাচ্যে যাইতে 30 থেকে 40 হাজার 45 হাজার টাকা খরচ হয়, নেপাল থেকে যাইতে 60 থেকে 70 হাজার টাকা খরচ হয়, পাকিস্তান থেকে যাইতে 40 হাজার টাকা খরচ হয়, অথচ বাংলাদেশ থেকে যেতে 3 লক্ষ 5 লক্ষ টাকা কেন লাগে? এইটা যদি উদ্ঘাটন করতে না পারেন, আপনি মন্ত্রণালয় ছেড়ে দেন, ছেড়ে দিয়ে আপনি যে বুঝে এই বিষয়ে যে বাস্তব পদক্ষেপ নিতে পারে, যে এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে, তার হাতে ছেড়ে দেন। আপনাদের একটা মুদ্রা দোষ হলো বাংলাদেশের মানুষের একটা দায়িত্ব পেলে মানে জীবন চলে যেতে রাজি, কিন্তু তার সে চেয়ার ছাড়তে রাজি না, তার সে পদ ছাড়তে রাজি না। এই যে মন মানসিকতা, এটা অত্যন্ত দুঃখজনক। আজ একটা উপদেষ্টা এই পর্যন্ত এই 4 মাসে পদত্যাগ করলেন না বা তাকে অপসারণ করা হলো না, এটাই আমাদের হীনমন্যতার প্রধান কারণ। আমি মনে করি দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, মানুষের কল্যাণের জন্য আমার নিজের চেয়ারকে আমি ছেড়ে দিয়ে আরেকজন উপযুক্ত যে যোগ্য তাকে আমার চেয়ারে বসায় দিয়ে দেশের উন্নতি করার জন্য মন মানসিকতা সৃষ্টি করা।
আমরা এবার অধ্যাপক আবুল হোসেনের কাছে জানতে চাই যে এই যে বাংলাদেশ সম্প্রতি যে কোনো বিষয় ক্ষেত্রেই কিন্তু এই যে বাংলাদেশের মানুষ ভারতের বিরুদ্ধে কথা বলে এবং ভারতের পণ্য বয়কট, এবং ভারতীয়রা বিভিন্ন ইস্যু পেলেই তারা বলে যে বাংলাদেশে একজন সেনা কর্মকর্তা কিন্তু ভারতীয় বলেছেন যে 15 মিনিটে বাংলাদেশ দখল করা সম্ভব। যে এই যে হিন্দু মন মানসিকতা দুইটা দেশের, এই বিষয়গুলো আসলে কতটুকু যুক্তিসঙ্গত, বা এইটা পররাষ্ট্রনীতি বাহিরে কিনা বা এর মধ্যে কিনা, এবং এই ধরনের পরস্পর বিরোধী বক্তব্য এটা আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানের সবাইকে। বাস্তবতাটা হলো যে ভারতীয় পণ্যের ব্যাপারে যদি কথা বলতে যাই তাহলে আমরা বাজারে ঘাটে দেখবো যে ভারতীয় পণ্য কিছু আছে খাদ্যদ্রব্য আর কিছু আছে লাক্সারিয়াস বিষয়, যেমন এই যে সাবান, চুনো, পাউডার, আলতা, এইসবগুলো। তো এইগুলি আমাদের দেশেই চরম আকারে উৎপাদন হয়, অনেক কোম্পানি আছে, অনেক মানসম্মত আছে। তো এইগুলি আমরা ভারতের পণ্য যদি ব্যবহার না করি আমাদের কোনো সমস্যা নেই। এখন আসেন খাদ্যদ্রব্যের ব্যাপারে আমাদের দেশে প্রত্যেকটা খাদ্যদ্রব্য যদি শর্ট থাকে তাহলে আমরা তাদের থেকে নিই। তো তারা তো আমাদের এমনিই দেয় না, তারা আমাদের কাছে বিক্রি করে, টাকার বিনিময়ে আমরা নিই। যার ফলে কি হয়, আমাদের টাকাটা ভারতে চলে যায়, তাদের পণ্যটা আমরা পাই। এই তো তো তারা যদি কথায় কথায় পণ্য বন্ধ করতে চায় বা তারা যদি বলে যে আমরা তাদের উপর নির্ভরশীল, এটা তো ঠিক না। আপনি আমার কাছে বিক্রি না করলে আপনি কার কাছে বিক্রি করবেন? আপনার অতিরিক্ত যেটা থাকে সেটা যদি ওই দেশে রেখে দেন তাহলে রাখেন, কোনো অসুবিধা নাই। আমরা অন্য দেশ থেকে আমাদের যেটা শর্টনেস থাকে সেটা অন্য দেশ থেকে কিনবো, তাই তো। তবে ভারতের পণ্য থেকে আমাদের দেশের বিশেষ করে খাদ্য দ্রব্যগুলো অনেক বেশি মানসম্মত, সেটা চাউল হোক, ডাউল হোক, অথবা পেঁয়াজ হোক, রসুন হোক। আর সবসময় আমরা দেখছি ভারতীয় পণ্য আমাদের দেশের পণ্য থেকে দাম কম। তার কারণ হচ্ছে যে ওইটা মানসম্মত না। তো আমরা মানসম্মত জিনিস যদি আপনাদের থেকে না কিনি তাহলে আপনারা আপনাদের সম্পদগুলো বা আপনাদের পণ্যগুলো আপনারা মাথায় দিয়ে ঘুমান, সমস্যা নাই। আমরা শর্ট পড়লে অন্য দেশ থেকে কিনে আমরা ব্যবহার করব, আমরা খাবো, সমস্যা নাই। আর আরেকটা বিষয় হলো এই যে চিকিৎসার বিষয়টা আছে। ইতিমধ্যে আমরা জানতে পারছি যে কলকাতার অনেক মানুষ অর্ধ অনাহারী আছে, তাদের এই যে ডেইলি যে একটা ইনকাম হতো আমাদের চিকিৎসক এই রোগীদের কাছ থেকে অথবা হোটেল ব্যবসা, তো আমরা এই 5 তারিখের পর থেকে দেখতে পাচ্ছি যে তারা এই বিষয় ব্যবসাটা অনেক ধস নামছে তাদের, এবং তারা অর্ধ না হয়ে আছে। এটা বিভিন্ন পত্রপত্রিকা এবং তাদের, এটা আমরা বানায় বলছি না, তাদের মিডিয়াগুলি প্রকাশ করছে এগুলো। তো আমরা বাংলাদেশিরা আপনাদের উপর নির্ভরশীল না, মৌলিকভাবে চিন্তা করলে আপনারাই আমাদের উপর নির্ভরশীল। আর আরেকটা বিষয় হলো পররাষ্ট্রনীতিতে এখন কি আছে না আছে জানি না, তবে আপনারা যে হুমকি ধামকি গুলো দিচ্ছেন এগুলি রাষ্ট্রীয় হুমকি ধামকি কিনা তাও আমার জানা নাই। তবে মানুষ, আমাদের দেশের সাধারণ মানুষরা যা বলে আপনাদের সাধারণ লোকেরাও তাই বলে, এগুলি রাষ্ট্রীয় কোনো ডকুমেন্টস অথবা রাষ্ট্রীয় কোনো দালিলিক প্রমাণ নাই। তো এই হুমকি ধামকি সাধারণ লোকের মধ্যেই চলতে পারে, তবে যুদ্ধ লাগাটা এত সহজ না। যুদ্ধ লাগলে ভারত পারবে না, এটাও বাস্তব। কারণ আমাদের সাথে মুসলিম আরো অনেক ভাইরা আছেন, তারাও আমাদের সাথে যোগ দিবেন। আর মুসলমানদের ইমানের সাথে হিন্দুদের ইমানের অনেক পার্থক্য আছে। আমরা জীবন দিতে প্রস্তুত, আর তারা জীবনটা বাঁচানোর জন্য অনেক বেশি চেষ্টা করে। অতএব তারা যুদ্ধ করে আমাদের সাথে পারবে না। এগুলি মানে অবাস্তব কথাবার্তা। এখন কথা হচ্ছে যে বর্তমান সরকার যারা আছেন, ইন্টারিম গভর্নমেন্ট, তাদের যে উপদেষ্টাগুলো আছে, এই উপদেষ্টাদের কিছু দুর্বলতা আমরা পাচ্ছি এই কারণে যে আজকে প্রায় 5 মাস হতে চললো এই উপদেষ্টারা আমাদেরকে নতুন কোনো একটা চমক দেখাতে পারেননি, অর্থনীতির ব্যাপারে অথবা সামাজিকভাবে অথবা সন্ত্রাস দমনের ব্যাপারে অথবা বৈষম্য বিরোধী, অর্থাৎ যেই বৈষম্যের কারণে এই ছাত্র জনতা জীবন দিয়েছে এবং আমরা সবাই সহযোগিতা করেছি, এই বৈষম্য দূর এখন পর্যন্ত হয়নি, রাষ্ট্রীয়ভাবেও হয়নি, সামাজিকভাবেও হয়নি। আর কারণ হচ্ছে কি, আমাদের দেশে অন্তত যারা চাকরিজীবী আছে তাদের মধ্যে বেতনের বিশাল একটা বৈষম্য আছে। এরপরে সমাজের তৃণমূল পর্যায়ে যারা আছে তাদের সাথে আবার চাকরিজীবীদের ইনকামের মধ্যে বিশাল একটা বৈষম্য আছে। তো আসলে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, উনি ইন্টারন্যাশনাল জ্ঞান অনেক বেশি আছে কিন্তু ন্যাশনাল জ্ঞান ওনার অনেক বেশি কম, এটাই আমরা বাস্তবে দেখতে পাচ্ছি। তো আমার মনে হয় উনি এত সফট কর্নার থেকে কাজ না করে একটু হার্ড কর্নারে যেতে হবে, কারণ যেখানে ভালোবাসা আছে সেখানে ঘৃণাও আছে।
তো আপনি নরম গরম দুটা মিলিয়ে কিন্তু একটা মানুষের বৈশিষ্ট্য প্রকাশ পায়। তো উনি শুধু নরম অবস্থাটাই রাখছেন, আসলে শক্ত অবস্থানে যান নাই। তো শক্ত অবস্থানে না যাওয়ার কারণে আমাদের বাংলাদেশের মানুষরা সবকিছু কিন্তু অভ্যাসের দাস। বাংলাদেশের মানুষরা সহজে এগুলি মেনে নিচ্ছে না। তো বাংলাদেশের মানুষকে যদি আপনি ঠান্ডা করতে হয় বা একটা ডিসিপ্লিনে আনতে হয়, তাহলে আপনাকে হার্ড কর্নারে যেতে হবে। তো আমার বক্তব্য হচ্ছে বা আমার চাহিদা হচ্ছে যে আপনি সবকিছুই যদি ইচ্ছা করেন, তাহলে আপনি সততার পরিচয় দিয়েছেন, কিন্তু এই সততা যদি তৃণমূল পর্যায় পর্যন্ত রাষ্ট্রের না পৌঁছে, তাহলে এর কোনো ফলাফল আমার মনে হয় বাংলাদেশের জনগণ পাবে না। এবং যেই কারণে ছাত্র জনতা জীবন দিয়েছে, অনেক আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, তো তাদের এই রক্তের বদলা হয়তো আমরা দিতে পারবো না। সেজন্য যারা এখন বর্তমানে গভর্নমেন্টে আছেন, তাদেরকে আমাদের এই তৃণমূল পর্যায় থেকে আমরা অনুরোধ করব যে আপনারা নরম গরম দুটা মিলেই রাষ্ট্রটা চালান। আর আরেকটা বিষয় হলো, দেশের অর্থনীতি শুধু আপনারা ভঙ্গুর ভঙ্গুর এই কথা বারবার বলছেন, কিন্তু আমরা তৃণমূল পর্যায় থেকে অন্তত এইটুকু উপলব্ধি করতে পারি যে 300 জন এমপি, 60 জন মন্ত্রী, তাদের যে প্রতিদিনের টিএডিএ ছিল, সেই খরচটা তো অন্তত বাঁচা গেছে। তো সেই খরচটা যদি বাঁচে, তাহলে অর্থনৈতিক অবস্থা কেন ভালো হবে না? আর আরেকটা কথা আমরা বুঝতে পারি না যে রাজনৈতিক নেতারাই শুধু দেশটাকে ভালোভাবে গড়তে পারে, তাহলে তাদের পিছনে সরকার টিএ দেয়, ডিএ দেয়, বেতন দেয়, সবকিছুই দেয়। তো বিশাল একটা খরচ, এখন তো এই খরচটা লাগে না। তো তারা তো বাপের ঘর থেকে এনে রাষ্ট্রের পক্ষে খরচ করে না, তো সেই খরচটা আপনারা কেন করতে পারছেন না? তাহলে তারা যদি উন্নতি করতে পারে, আপনারা কেন পাচ্ছেন না? আন্তর্জাতিকভাবে তো আমাদের প্রধান উপদেষ্টার অনেক বেশি গ্রহণযোগ্যতা, তাহলে তারা কি বিদেশ থেকে ভিক্ষা করে এনে দেয়, না তাদের বাপের ঘরের সম্পদ বিক্রি করে এনে দেয়? একটা কথা আমরা বারবারই বলছি, সেটা হচ্ছে যে সমস্ত এমপি মন্ত্রীগুলি অতীতে ছিল, তাদের এই যে নমিনেশন জমা দেওয়ার সময় একটা হিসাব কিন্তু তারা দিয়েছে। তো সেখানে আমরা এখন দেখতে পাচ্ছি বিভিন্ন পত্রপত্রিকায়, বিভিন্ন মিডিয়াতে কারো 10 গুণ, কারো 20 গুণ, কারো 100 গুণ, কারো 200 গুণ পর্যন্ত বেড়েছে সম্পদ। তো সে যখন সম্পদের হিসাব দিয়েছিল, সেই সম্পদ যেটুক আছে সেটুক রেখে বাকি সম্পদটুকু যদি রাষ্ট্র নিয়ে নেয়, তাহলে এখানে অপরাধের কি আছে? অপরাধের তো কিছু দেখি না। তাকে জিজ্ঞাসা করা লাগবে কেন? তোমার এই যে হিসাব দিয়েছিলে, সেই হিসাবের বাইরে তোমার 40 গুণ সম্পদ আছে, এই সম্পদ এখন রাষ্ট্রের, এবং এই রাষ্ট্রের নিয়ে নিবে এখন এই সম্পদ, এবং প্লাস এই দেশের মানুষের পিছনে খরচ করা হবে এবং বৈষম্য দূরকরণ করা হবে। আমাদের গ্রাম থেকে একদম শহর পর্যন্ত ছাত্রদের যে শিক্ষার যে বৈষম্যটা আছে, সেটাও তো আমরা এখনো হাতে দিতে পারি না, আমরা দূরই করতে পারি না। তাহলে কি আমাদের উপদেষ্টারা যারা আছেন, তারা কি এগুলি বুঝেন না? যদি না বুঝেন, তাহলে আমার মনে হয় যারা বুঝে তাদের হাতেই ক্ষমতাটা হস্তান্তর করা দরকার। রাজনৈতিক ব্যক্তিরা যদি পারে, তাহলে আপনারা পারবেন না কেন? একজন রাজনীতিবিদ সাধারণত আইএ পাস, ম্যাট্রিক পাসও আছে, আর আপনারা সবাই উচ্চ শিক্ষিত। তারা বুঝলে আপনারা কেন বুঝেন না? আপনারা কেন দেশটার মধ্যে একটা সুন্দর শান্তি শৃঙ্খলা, অর্থনৈতিক অবস্থা শক্তিশালী করা, সামাজিক অবস্থা শক্তিশালী করা, মানুষের নৈতিক চরিত্র শক্তিশালী করা, শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা, বেসরকারি শিক্ষা ব্যবস্থা সেটা জাতীয়করণ করা, এগুলো কেন পারছেন না? এক একটা লোকের থেকে যদি আপনারা 4,000, 5,000, 10,000 কোটি টাকা যদি দুর্নীতি দেখেন, তাহলে সেই টাকাগুলি বাইরে তো সবগুলো যায়নি, যেই টাকাগুলি দেশে আছে অন্তত সেই টাকাগুলি কেন আপনারা বের করতে পারতেছেন না? এবং সেই টাকাগুলি বের করেই শেষ না, সেটা জাতির পিছনে খরচ করছেন বৈষম্য দূর করার জন্য। এটা জাতিকে আবার বুঝতে হবে এবং জাতিকে বোঝাতে হবে। তো আমি বর্তমান সরকারকে এটাই অনুরোধ করব যে আপনারা একটু বেশি খেয়াল করেন এবং একটু বেশি অ্যাক্টিভ হন, যাতে এই জাতি বুঝতে পারে না নতুন কোন চমক আমরা দেখতে পাচ্ছি। অন্তত একটা দিক হলেও আপনারা দেখান, যাতে আমরা গ্রামে গঞ্জের মানুষকে বোঝাতে পারি, দেখো এই বৈষম্যগুলো দূর হয়েছে, এই সুবিধাটা তুমি আগে পেতে না, এখন পেয়া। রাস্তাঘাটের যে দুরবস্থা, সরকার, রাজনৈতিক সরকার যদি কনস্ট্রাকশনের কাজ করতে পারে, তাহলে আপনি পারবেন না কেন? ওরা তো 2 টাকার বাজেট হলে 1.5 টাকায় খেয়ে নিত, আটানার কাজ করতো। তো আপনারা তো এখন 2 টাকার ইচ্ছা করলে 2 টাকার কাজ পুরাপুরি করতে পারেন। এই কাজগুলি যদি করেন, তাহলে তো বাংলাদেশের মানুষ বলা শুরু করবে যে না, হাসিনা সরকার বা আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকার আসলেই দেশের সম্পদ লুট করেছে। লুট যদি না করতো, তাহলে আমরা এই সুবিধাগুলি এখন কেন পাচ্ছি? তো অতিরিক্ত কোনো সুযোগ সুবিধা বা বৈষম্য দূরীকরণের কোনো চমকই আপনারা দেখাতে পারেননি। আমি আশা করব
আপনারা এই বিষয়টা নজরে নিয়ে আসবেন এবং নতুন কোনো কি চমক ধরনের পদক্ষেপটা চাচ্ছেন যে সরকারের পদক্ষেপটা সফলতা, চাচ্ছে আমরা সেটা বলতে পারেন? প্রত্যেকটা বিষয়, যেমন রাস্তাঘাট উন্নয়ন, তেমন শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, তেমন গ্রামের মানুষ এবং শহরের মানুষের যে বৈষম্যগুলো আছে জীবনযাপনের, লাইফ স্টাইলের, সেগুলি একটু বৈষম্য দূরীকরণ, সবকিছুতেই যেন আমরা একটু করে অন্তত বুঝতে পারি না প্রত্যেকটা বিষয় বৈষম্য দূরীকরণের 100% না হলে অন্তত 20% হয়েছে, 20% না হলে অন্তত 10% হয়েছে। এটা যেন আমরা তৃণমূল পর্যায়ের মানুষ অন্তত বুঝতে পারি। এখন আমরা তো দেখতেছি আগেও যা ছিল এখনো তাই, বরং কিছু কিছু ক্ষেত্রে দুর্নীতি মনে হয় বেড়ে গেছে। কারণ আগে যে কাজ 10 টাকা দিয়ে করা যেত, এখন তারা বলছে ইন্টারিম গভর্নমেন্ট এই কাজ করা যাবে না, করতে হলে তোমাকে 30 টাকা দিতে হবে, 30 টাকা না দিলে এই কাজ সবাইকে ম্যানেজ করা যাচ্ছে না। তাহলে তো দুর্নীতি দূর হয় নাই। দুর্নীতি দূর না হলে আমরা কিভাবে বুঝবো যে আপনাদের কোনো চমৎকার বা কোনো চমক আছে বা কোনো নতুন কোনো কিছু আছে? এটা তো আমরা বুঝতে পারতেছি না। তাহলে আগেও আমাদের যেভাবে ঘুষ এবং দুর্নীতির মাধ্যমে কাজ করতে হতো, এখনো সেই কাজই করতে হয়। আর বাংলাদেশের মানুষের এই যে এত জন্ম নিবন্ধন, এই ভোটার আইডি কার্ড, এই রেজিস্ট্রেশন, এই ফর্ম ফিল আপ, এই ম্যাট্রিক পাস, এত কিছু লাগবে কেন? আপনি বাংলাদেশের একটা মানুষ জন্মগ্রহণ করার সাথে সাথে তার ব্যাপারে একটা সিম কার্ড তৈরি হবে, যে নাম্বারটা থাকবে সারা জীবন সে এই নাম্বারটাই ব্যবহার করবে। পাসপোর্ট হোক, যেখানেই হোক, রেজিস্ট্রেশনে হোক, ফর্ম ফিল আপের হোক, অথবা যে কোনো কাজে হোক, এই একটা নাম্বারই সে ব্যবহার করবে। বাংলাদেশের মানুষের পরিচয় হবে একটা সিম কার্ডের নাম্বার। এই নাম্বারে টিপ দেওয়ার সাথে সাথে তার জীবনের যত তথ্য আছে সবগুলো বের হয়ে যাবে। তার বাপের নাম, মায়ের নাম, তার বাড়ি ঘর কোথায়, সে চোর না ভালো মানুষ, শিক্ষিত না অশিক্ষিত, তার কয় বিঘি জমি আছে, তার কতগুলো টাকা আছে, লিকুইড টাকা কত আছে, এবং ইয়াতে জমি জমা কত আছে, সবগুলো বের হয়ে যাবে এই সিমের মাধ্যমে। যদি ডিজিটাল যুগে আমরা এই সুযোগটাই না পাই, তাহলে আপনারা কেন এখানে বসলেন? আর আগের সরকার আমরা দেখছি এই ডিজিটালের ব্যাপারে আমাদের থেকে পদে পদে টাকা আদায় করতে, একবার রেজিস্ট্রেশন, আবার জন্ম নিবন্ধন, আবার এই সেই বহু কিছু। তো আপনারা এইগুলি কেন দূর করতে পারছেন না? গ্রামের মানুষ আপনাদের থেকে কি নতুন সুবিধা পেয়েছে যে আপনাদেরকে সাপোর্ট দিতে হবে? যদি না পায়, তাহলে আমার মনে হয় আপনারা নির্বাচন দিয়ে একটা নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর করেন ক্ষমতা, যত দোষ ত্রুটি তাদের হবে, আপনারা অন্তত ভালো থাকতে পারবেন। এখন খামাকা আপনারা এই ক্ষমতা থেকে নতুন কিছু না দিতে পারার কারণে মানুষ আপনাদেরকে দোষারোপ করতেছে, এটাই বাস্তবতা। আমি এই বলে আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশে অনেক ভালো মানের হসপিটাল আছে এবং ডাক্তারও আছে, তারপরেও কেন আপনারা ভারত নির্ভরশীল এই চিকিৎসা বিষয়টা, এবং সেটার করণীয়টা আসলে কি? ধন্যবাদ। বাংলাদেশে চিকিৎসা ব্যবস্থা দিকে বিগত কোন সরকারি সুদৃষ্টি দেয় নাই, যার পরিপ্রেক্ষিতে আজ বাংলাদেশে বিশ্বমানের ভালো হসপিটাল এবং চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। কারণ ভারতে যারা চিকিৎসার জন্য যায়, এই যে ভারতের যে একটা অর্থনৈতিক যে সুবিধা করে দেওয়া, এটা নিতান্তই দুঃখজনক। বাংলাদেশের সরকারের উচিত যে আমাদের দেশ থেকে যে সমস্ত ভালো ভালো ডাক্তার এবং চিকিৎসক বিদেশে মেধা পাচার হয়ে চলে যাচ্ছে, তারা গেলে আর আসতে চায় না, এই সমস্ত কারণগুলা উদ্ঘাটন করে বাংলাদেশেই তাদেরকে সঠিক মূল্যায়ন করা এবং মূল্যায়নের মাধ্যমে বাংলাদেশে উন্নত মানের হসপিটাল সৃষ্টি করা। এবং আমি বাংলাদেশের বিশেষ করে প্রধান দুইটা বর্তমানে রাজনৈতিক দল, সেটা হলো বিএনপি, জামাত, আমি জামাতকেও বলবো আপনাদের যেই কর্মী বাহিনী এবং যেই সমর্থক আছে বাংলাদেশে, তারা অত্যন্ত নিবেদিত প্রাণ। আপনারা তাদের কাছ থেকে একটি হসপিটাল করার জন্য সবাইকে উৎসাহ দিয়ে একটা ফান্ড গঠন করেন, গোটা বাংলাদেশ ব্যাপী ফান্ড গঠন করে এমন একটা হসপিটাল তৈরি করেন, যেই হসপিটালে সেবার মান হবে বিশ্বমানের এবং খরচ হবে দেশি মানের। এরকম ধরনের একটা হসপিটালের পদক্ষেপ নেন। এবং জাতীয়তাবাদী শক্তি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে বলবো, আপনি এতদিন বিদেশে থাকলেন, আপনি তো সেখানকার ব্যবস্থা দেখেছেন, তাহলে সেগুলা দেখেও আপনি একটা উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশে একটা এমন চিকিৎসা ব্যবস্থা সৃষ্টি করেন, বাংলাদেশে এমন একটা হসপিটাল তৈরি করার জন্য আপনার দলের সমস্ত নেতা কর্মীদের কাছ থেকে ফান্ড সংগ্রহ করেন, করে জামাত একটা এবং বিএনপি একটা সুন্দর উন্নত মানের একদম দুইটা হসপিটাল তৈরি করেন, যেখানে বাংলাদেশের মানুষ সামান্য টাকায় একদম বিশ্বমানের চিকিৎসা পাবে। আমি বিশ্বাস করি যদি আপনারা
এই দুইটা দল যদি দুইটা হসপিটালের পদক্ষেপ নেন, তাহলে বাংলাদেশের যে অর্থ বিদেশে যে 55,000 কোটি টাকা প্রতি বছর চলে যাচ্ছে ভারতের হাতে, এই টাকাটা আমাদের দেশে সাশ্রয় হবে এবং আমাদের দেশে থেকে মেধা পাচার হবে না। আমাদের দেশের মেধা দেশেই থাকবে এবং যেখানে মেধার মূল্যায়ন হয় না সেখানে কিন্তু মেধাবী জন্মায় না। তো মেধার মূল্যায়ন হোক আমাদের দেশে এবং আরো ভালো ভালো মেধাবী আমাদের দেশে তৈরি হোক, তাহলে দেখা যাবে আমাদের দেশের এই টাকা ভারতে যাবে না। এটাই আমার মানে এই চিকিৎসা বিষয়ে। তো আমাদের দেশের যে দলীয় নেতাকর্মী এবং উচ্চপদস্থ যে সরকারি কর্মকর্তা, তারাই তো এই দেশে চিকিৎসা করেন না। তারা বিভিন্ন দেশে তারা কিন্তু চিকিৎসা করেন। তাহলে আমাদের দেশের যারা কর্তা রয়েছেন তাদেরই তো আমাদের চিকিৎসার উপর বিশ্বস্ততা নাই। এখানে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা যে আসলে আমার নেতা দেশপ্রেম নিয়ে যেই বড় বড় বুলি আওড়াচ্ছেন, অথচ দেখা যাচ্ছে নেতা খাচ্ছেন বিদেশি ডানহিল সিগারেট, বিদেশি ব্যঞ্জন সিগারেট, আর তার চোখের নিচে পাওয়া যাচ্ছে যখন বিগত সরকারের আমলে যখন ওই কেয়ারটেকার গভর্নমেন্টের সময় দেখছি যখন এরকম আন্দোলন হয়েছে, মানে বিভিন্ন অভিযান চলেছে, অভিযান চলাকালীন দেখা যায় বড় বড় নেতার বাড়িতে এই খাটের নিচে বিদেশি মদের বোতল পাওয়া গেছে, এবং নেতার গায়ে বিদেশি শাল, বিদেশি মুখে সিগারেট, সবকিছু তাদের বাড়ির এসি পর্যন্ত এবং বাড়ির টাইলস যে পাড়া এগুলা বিদেশি। তো এই সমস্ত নেতা, এই সমস্ত অবাস্তব নেতা, এগুলার থেকে জাতিকে সতর্ক হতে হবে। প্রকৃতপক্ষে দেশপ্রেমিক আজ আমি মনে করি এই 53 বছরের মধ্যে সবচাইতে বড় পাওয়া এই জাতির জন্য আমি যেটা মনে করি সেটা হলো যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে রিজভী সাহেব গায়ের চাদর খুলে যে পুড়িয়ে ফেলেছেন, এটার জন্য তাকে আমি মানে 70,000 বার ধন্যবাদ জানাই। কারণ 53 বছর পর হলেও তাদের ভিতর যে এই বোধোদয় হয়েছে যে ভারত আমাদের শত্রু, ভারত আমাদের ক্ষতিকারক এবং ভারতের কারণে বাংলাদেশ পিছিয়ে আছে। বাংলাদেশে যত অশান্তি, যত সাম্প্রদায়িক, যত রকমের অকারেন্স হয় সবকিছুর মূলে এই ভারত দায়ী। এই কথাটা যে আজ 53 বছর পর এই জাতি বুঝতে পেরেছে, এইটাই আমাদের এই 53 বছরের মধ্যে বড় অর্জন বলে আমি মনে করি। এই জন্য এই মুহূর্তে বাংলাদেশের যে অভ্যন্তরে যে হস্তক্ষেপ ভারতের, সেক্ষেত্রে ভারতীয় পণ্য বয়কট করা যায় কিনা বা করার কোনো পরিকল্পনা বাংলাদেশে আছে কিনা, এবং বিভিন্ন মার্কেটে কসমেটিক্স থেকে শুরু করে অনেক পণ্য ভারতীয় আছে, সেই পণ্যগুলো বয়কট করা উচিত কিনা? হ্যাঁ, এটাও অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। বাংলাদেশে আমাদের আসলে দেশপ্রেম বাঙালিদের মধ্যে একটু কম উপলব্ধি হয়। এই বাঙালি জাতি, আজ আমরা একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন যে আমাদের একটা মুসলিম দেশ ইরান মধ্যপ্রাচ্যের মধ্যে আজকে পরাশক্তি কিভাবে হওয়া সম্ভব হয়েছে। 80 সালে বিপ্লবের পর থেকে ইরানকে যখন বিশ্বের কোনো দেশ, ইউরোপ, আমেরিকা তথা পশ্চিমা বিশ্ব যখন কেউ তাকে সাহায্য করে নাই, তখন ইরান চিন্তা করেছে যে আমাদেরকে আমাদের নিজের পায়ে দাঁড়াতে হবে। তখন তারা ভিতরে ভিতরে এমন ভাবে চেষ্টা চালিয়েছে এবং নিজেদের মেধা, নিজেদের শক্তি, নিজেদের শ্রম দিয়ে আজকে তারা মধ্যপ্রাচ্যের মধ্যে পরাশক্তিতে পরিণত হয়েছে। তেমনি ভাবে আমরাও যখন পর নির্ভরশীলতা, ভারত নির্ভরশীলতা ত্যাগ করে ভারতের সাথে প্রয়োজনে আমাদের সমস্ত বর্ডার সিল করে দেওয়া হোক, দিয়ে বাংলাদেশের মধ্যে শিল্প বিপ্লব ঘটালে ইরানের মতো আমরাও স্বনির্ভর হয়ে এই দেশের পণ্য বিশ্বের বাজারে এবং সুনামের সাথে মানে এটা প্রচার হবে এবং বিশ্ববাসী গ্রহণ করবে। আমি একসময় কুয়েতে ছিলাম, সেখানে সেন্ট্রাল কমান্ড যে মানে ওদের যে ছিল আর ক্যান্টনমেন্ট ছিল, সেখানে দেখেছি এক আমেরিকান মহিলা, সে আমার বসের বিয়ে করা বউ ছিল, তার প্যান্ট লন্ড্রির মধ্যে ইস্তারি করতে দিয়ে গেছে অনেকগুলা প্যান্ট এবং শার্ট আর অন্যান্য মানে জামা কাপড়। সেখানে আমি দেখেছি লেখা আছে মেড ইন বাংলাদেশ, এবং আমেরিকানরা বাংলাদেশের পণ্যকে অত্যন্ত, ইউরোপিয়ানরা ওখানে দেখেছি আমি ইংল্যান্ডের লোকের পরনে বাংলাদেশের পণ্য, আমেরিকার লোকের, কানাডার বিভিন্ন দেশের লোকের পরনে আমি বাংলাদেশের পণ্য দেখেছি, এবং তারা সেটাকে অত্যন্ত খুব আগ্রহের সাথে এই পণ্যগুলাকে গ্রহণ করে। তেমনি ভাবে আমরা যখন ভারত নির্ভরশীলতা এখন থেকে, আজকের থেকে আমি মনে করি বাঙালি জাতিকে নিজেদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সমস্ত ভারতীয় পণ্য, ভারতীয় সকল ধরনের পণ্য, খাদ্য দ্রব্য থেকে শুরু করে কসমেটিক, জামা কাপড়, এগুলো সমস্ত কিছু বাদ দিয়ে বাংলাদেশে উৎপাদন করা, এবং সরকারের উচিত যে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে এই সহযোগিতা করা যাতে তারা দেশে এই সমস্ত পণ্যগুলো উৎপাদন করতে পারে। এবং
যারা এগুলো উৎপাদন করতে আগ্রহী হয় তাদেরকে সরকারি প্রণোদনা দেওয়া এবং তাদেরকে সহায়তা দেওয়া এবং স্বল্প সুদে বিনা সুদে তাদেরকে ঋণ দিয়ে তাদেরকে শিল্প বিপ্লব ঘটানোর জন্য তাদেরকে উদ্বুদ্ধ করা এবং সহযোগিতা করা। এটার মাধ্যম দিয়ে যে বাংলাদেশে যদি একটা টায়ার যদি মনে করেন উৎপাদন করতে যদি 200 টাকা খরচ হয়, যে তাকে সরকার আরো 20 টাকা ভর্তুকি দিয়ে তাকে উদ্বুদ্ধ করে সেটাকে উৎপাদন করে ভারতের থেকে যাতে আনতে না হয়, এই বিষয়ে পদক্ষেপ নেওয়া আমি অত্যন্ত জরুরি মনে করি। এবং অধ্যাপক আবুল হোসেন, বাংলাদেশের বিকল্প বাজার হিসাবে কোন দেশ আমাদের জন্য ভালো? বিকল্প হিসাবে যেখানে ব্যবসায়ীরা সুবিধা পাবে, যেখানে এখানে মাল আনার পরে কিছুটা লাভবান হবে, সেখান থেকে আনা ভালো। প্লাস যারা ভোক্তা আছে তাদের জন্য সুবিধা হয়, তারা কম মূল্যে এই পণ্যটা পাবে, মানের দিক থেকেও ভালো। দেশটা একটা না, অনেকগুলো দেশ আছে। এবং এই বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে কোনো দেশ আগ্রহী কিনা তাদের আছে, অনেক দেশে আগে আসছে, অনেক দেশে আগে আসছে। আসলে আমরা ভারতীয় পণ্য গায়ে থেকে চাদর খুলে পোড়ানোটা সহজ, কিন্তু যেই মালগুলো আমরা বাজারে পাই সেটা তো চোখের সামনে থাকলে কিনতেই হবে। এখন ঘটনা হলো যে এটা সাপ ছেড়ে দিয়ে লাঠি ভাঙ্গা তো ঠিক হবে না। ভারতীয় পণ্য যারা ব্যবসায়ী আছে বা যাদের লাইসেন্স আছে তাদেরকে বন্ধ করে দিতে হবে। ভারতীয় কোনো পণ্য এখানে আনা যাবে না, তাহলে বাজারে না পাইলে আর মানুষ কিনবেও না, এটা ভোগও করবে না। এখন অন্যান্য রাষ্ট্র, আমি বারবারই বলি একটা, আমাদের যে দেশে যে উৎপাদনগুলো হয় সেইটার বাইরে কতটুকু শর্টনেস থাকে, সেইটা এই শর্টনেস যেটুকু থাকে সেইটুকুই শুধু আমাদের বাইরে থেকে আমদানি করতে হবে। এবং এই আমদানিটা আগে আমাদের পাকিস্তান দিত, আওয়ামী লীগ সরকার আসার পরে এটা বন্ধ করে দিয়েছিল। তো পাকিস্তান থেকে আনা যেতে পারে, মিয়ানমার আছে, ভুটান আছে, মালদ্বীপ আছে, আর আমেরিকা আছে, অনেক দেশই আছে। যেমন জাপানের কাপড় এখন আমরা বাংলাদেশে তেমন একটা পাই না, কিন্তু জাপানি কাপড়টা অনেক মানসম্মত ভারত থেকে এবং দামও কম। তো আমরা যদি আমাদের দেশে ভালো কাপড় না পাই তাহলে আমরা অন্য দেশ থেকে আনতে পারি। আর কসমেটিক যে বিষয়গুলো, এটা ভারত আমাদের উপরে বেশি চাপায় দেয়। এটা তাদের বিভিন্ন রকমের অ্যাডভার্টাইজ, বিভিন্ন রকম তাদের প্রচার প্রচারণা করে আমাদের চোখে ধাঁধা লাগায়, যার কারণে আমাদের গ্রামের মানুষগুলো তো এই ধাঁধানো অ্যাডভার্টাইজের কারণে অনেক জিনিস তারা ভোগ করে এবং কিনতে চায়। এটা সম্পূর্ণরূপে সরকার যদি বন্ধ করে দেয়, দিয়ে ব্যবসায়ীদেরকে বলবে তোমরা অন্য যে কোনো রাষ্ট্র থেকে আনতে পারো, সেটা যেন অবশ্যই খরচ কম হয় এবং আমরা যেন অল্প মূল্যে, স্বল্প মূল্যে যেন ভোক্তাদের কাছে পৌঁছাতে পারি, এবং ভারতের থেকে মানও ভালো এবং তাদের থেকে দামও কম হয়, এরকম রাষ্ট্র তোমরা খুঁজে খুঁজে সেখান থেকে নিয়ে আসো। যদি তোমার আনার কস্টিং খরচটা বেশি হয়, সেটা কিভাবে কমানো যায় সেটা তোমরাই আমাদেরকে পরামর্শ দাও। এইভাবে উন্মুক্ত একটা বাজার নীতি আমাদের দেশে চালু করা দরকার। গ্লোবালাইজেশনের যুগে আসলে কিছু লোককে আমি শুধু লাইসেন্স দিব, সেটা আমি নিজের সুবিধার জন্য এবং প্লাস তারা নিজেরা সুবিধা পাওয়ার জন্য, তাহলে তো হবে না, তাহলে তো দেশপ্রেম হলো না। আমাদের সর্বসাধারণ জনগণ যাতে এটার উপরে একটা সুবিধা পায়, সেই ব্যাপারেই আমাদের নজর দিতে হবে। এই বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের পথটা কি এবং কিভাবে বাংলাদেশ পরবর্তীতে ঘুরে দাঁড়াবে? যে এখনো বাজারের কিন্তু নিয়ন্ত্রণ কিন্তু নেই, বিভিন্ন সেক্টরে কিন্তু এখনো চক্র তারা সক্রিয় রয়েছেন এবং এই গত আওয়ামী লীগ সরকারের চেয়ে কিন্তু বিভিন্ন পণ্যের বাজারে কিন্তু দামের বিষয়টা কিন্তু ঊর্ধ্বগতি। এবং আপনারা জানেন সম্পদ যে ইলিশের যে বাজারটা, এটা কিন্তু অস্থিতিশীল। ভারতে এটা রপ্তানি বন্ধ থাকার পরেই কিন্তু সাধারণ মানুষ কিন্তু এইবার তারা ইলিশ কিন্তু ক্রয় করতে পারেনি বা তারা খেতে পারছে না। তাহলে এটার করণীয়টা কি? আসলে বিষয়টা হলো যে বাংলাদেশের নীতি নির্ধারকদের অদূরদর্শিতার কারণে বাংলাদেশের এই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে। বাংলাদেশে যখন 26 দিন ইলিশ মাছ ধরা বন্ধ থাকে, সেই সময় ভারতের জেলেরা এসে বাংলাদেশের পানি সীমানার মধ্যে ঢুকে মাছ ধরে নিয়ে যায়। এই ব্যাপারে সরকারের নীতি নির্ধারকরা কোনো পদক্ষেপ নেয় না, এটা অত্যন্ত দুঃখজনক। এবং বাংলাদেশের মানুষের যতটুকু রপ্তানি নির্ভর যে সমস্ত পণ্যগুলা আছে, এগুলা যেগুলা ভারত থেকে আনা হয়, এই পণ্যগুলা ভারতের পণ্য থেকে পাকিস্তানের পণ্য অত্যন্ত উন্নত মানের। কাপড় বলেন এবং সিরামিক বলেন এবং পার্স বলেন,
এগুলো আপনি নিজে বাজারে একসময় গিয়ে জাস্টিফাই করে দেখবেন যে ভারতের যে পার্টস গুলা, যে সমস্ত যন্ত্রাংশ গুলা পাওয়া যায়, এগুলার থেকে অনেক উন্নত পাকিস্তানের যন্ত্রাংশ। আমরা যখন এগুলা কিনি, মোটর সাইকেলের হোক, সাইকেলের হোক, বিভিন্ন পণ্য, আপনি দেখবেন যে অনেক উন্নত। তাহলে আমরা ভারতকে লাথি মেরে আমরা পাকিস্তান থেকে আমদানি করব। পাকিস্তানের ভাইয়েরা আমাদের দিকে সুদৃষ্টি অতীতেও দিয়েছেন এবং বর্তমানেও দিচ্ছেন। আমাদের পাকিস্তান এবং বাংলাদেশের মাঝখানে যে কাঁচের দেয়াল সৃষ্টি করে রেখেছিল এই বিগত ফ্যাসিবাদ সরকারের দোসররা এবং ভারতীয় দালালেরা, এই কাঁচের দেয়ালকে ভেঙে পাকিস্তানের সাথে সুসম্পর্ক গড়ে, পাকিস্তানের ভাইদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলে আমাদেরকে এই জিনিসটাকে মোকাবেলা করা সম্ভব। এবং পাকিস্তানের ওলামায়ে কেরাম এই কথা বলছেন যে বাংলাদেশের দিকে কেউ যদি চোখ তুলে তাকায় তার চোখ উপড়ে ফেলা হবে, সে ভারত হোক আর যেই হোক। তো এই যে কথাটা বলেছেন, এটা শুনে আমাদের আত্মা অত্যন্ত তাদের জন্য মানে উদ্বেলিত হয়েছে এবং তারা মন থেকে তাদের জন্য আমরা দোয়া করি। এবং ভারত বারবার এই কথা বলে 15 মিনিটের মধ্যে বাংলাদেশ দখল করবে। ভারতের মনে হয় সেই ইতিহাসগুলা ভুলে গেছে। আজ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ যে 36 বার এই ভারত আক্রমণ করেছিল, ভারতকে তছনছ করে ফেলেছিল। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি মাত্র 17 জন অশ্বারোহী সৈন্য নিয়ে বাংলাদেশ দখল করেছিল যখন ভারতের অধীনে ছিল। সেই সমস্ত ইতিহাস মনে হয় এরা ভুলে গেছে। আজ যে সমস্ত উপজাপ্য মারতেছে ভারত, ওদেরকে আমি ওই সমস্ত ইতিহাসগুলো স্মরণ করিয়ে দিতে চাই। সুলতান মাহমুদ গজনবীর কথা, যে তোমাদের সেই ইতিহাস ভুলে যেও না। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির গগন বিজয় হুঙ্কার বাংলাদেশের মানুষ এখনো মনে আছে এবং তারা হৃদয়ে লালন করে। যদি সেই হুঙ্কার দিয়ে আবার ভারতকে আমরা মানে মোকাবেলা করতে যাই, ভারত খান খান হয়ে রাশিয়ার মতো মানে ছিন্ন বিচ্ছিন্ন তিত্তর বিত্তর হয়ে যাবে। এই কথা বলেই আমি বাংলাদেশের মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এই দেশকে ভালোবেসে, দেশের পণ্যকে ভালোবেসে বাংলাদেশকে গড়ার শপথ নেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি সমস্ত বাঙালি জাতিকে।